ইমাজিনিয়ারিং স্টুডিওর আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। আসলে পাওয়ার প্ল্যান্ট কি বা পাওয়ার প্ল্যান্ট প্লেনের ক্ষেত্রে কতটুকু ইম্পর্ট্যান্ট, কীভাবে কাজ করে সে বিষয় নিয়ে আপনাদেরকে ডিটেল জানাতে চেষ্টা করব। পাওয়ার প্ল্যান্টের এখানে অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে, বিভিন্ন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক ডিরেকশন থাকতে পারে, বাট পাওয়ার প্ল্যান্টের পুরো ব্যাপারটাই হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি আমার এল্ডারদের এক্সপিরিয়েন্সটা নিয়েই শেয়ার করব। কিছু কিছু ক্ষেত্রে আমার এই পাওয়ার প্ল্যান্টের থিওরিগুলা বা পাওয়ার প্ল্যান্টের সাজেশনগুলো সবার সাথে মিলবে না। সে ব্যাপারটা আপনারা দেখে নেবেন। এবার আসুন, আজকে আমরা এই পার্টে পাওয়ার প্ল্যান্ট কী এবং কেন। পাওয়ার প্ল্যান্ট বলতে আমরা সবাই বুঝি ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেখানে অনেক মেগাওয়াটের বিদ্যুৎ তৈরি হয়। হ্যাঁ, আসলে ঠিক এই জায়গায় বিদ্যুৎ তৈরি হয় ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমার প্লেনটা চলার জন্য যেইটুকু থ্রাস্ট দরকার, সেই থ্রাস্টটুকু তৈরি হওয়ার জন্য যে জায়গাটা, সেটাই হচ্ছে তো বলা যায় মোটর। ফার্স্টে আসি মোটর। তাহলে মোটর, আমি কি এই মোটর নিব, না এটা নিব, না আমি এটার মতো বড় মোটর নিব, না এর চেয়েও কোনো বড় মোটর আমি কানেক্ট করব আমার প্লেনের সাইজের জন্য? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। তো আমি ফার্স্ট কোশ্চেনে অ্যান্সার দিই। সেটা হচ্ছে আমি যখন কোনো মোটরকে পছন্দ করব, তো মোটর পছন্দ করার পিছনে আমার প্লেনের টোটাল ওয়েট ক্যালকুলেট করতে হবে। তো টোটাল ওয়েট ক্যালকুলেট করার জন্য কি কি আছে আমার, তো প্রথমে এতে আসি আমার একটা বডি। এই বডিটা যদি আমার বডিটা আছে, এই বডিটা টোটাল ওয়েট ক্যালকুলেট করতে হবে। তো সেখানে রিসিভার থাকবে, সার্ভো থাকবে, তারপরে আমার ইএসসি থাকবে। সেগুলা অনুসারে আমাকে মোটরটা চুজ করতে হবে। মোটরটা চুজ করার মধ্যে আমাকে দেখতে হবে মোটরটার ওয়াট কত। অনেক ক্ষেত্রে মোটরের ওয়াট দেওয়া থাকে না, যে কিভাবে মোটরের ওয়াট বের করতে হয় সেটা আমরা আমাদের এপিসোডে আরেকটা পার্টে দেখাচ্ছি। তো আমাদের মোটর, ব্যাটারি, ইএসসি, রিসিভার, সার্ভো সহ টোটাল যে ওয়েটটা থাকবে, সেই ওয়েটটাকে ক্যারি করার জন্য আমার যে পরিমাণ থ্রাস্ট দরকার, সেই থ্রাস্ট আমার এই মোটর জেনারেট করতে পারে কিনা। হ্যাঁ, এখানে আরেকটা ছোট একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে যে মোটর থ্রাস্ট জেনারেট করতে পারে। একটা মোটরে বিভিন্ন ধরনের প্রপ অ্যাড হতে পারে। তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমার ম্যাক্সিমাম কত পিচের, ম্যাক্সিমাম কত সাইজের প্রপ আমরা অ্যাড করতে পারবো। এখানে ম্যাক্সিমাম পিচ এবং প্রপ, এটা আমাদের আরেকটি এপিসোডে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এরপরে আসি মোটরের ব্যাপারটা। তো সাধারণত নর্মালি আইডিয়াল সিচুয়েশন কেসে বিভিন্ন গ্রুপে সাধারণত লেখা হয়ে থাকে যে মোটরের ওয়াট অনুসারে ফ্লাইং করার ক্যাপাবিলিটি, যেমন ওরা হচ্ছে বেসিক্যালি পাউন্ডে লেখা থাকে। 25 ওয়াটে একটা আধা কেজির প্লেন একটা লেভেল ফ্লাইট দিতে পারে। তাহলে কি আমি এখন 25 ওয়াটের মোটর কিনবো, নাকি আমি বেশি কিনবো? এটা ডিপেন্ড করবে আপনার ফ্লাইং ক্যাপাবিলিটির উপর এবং আপনার উইন্ডের উপর। তো প্রথমে আসি যে আমার ছোট্ট একটা প্লেনের জন্য আমি ব্যাটারি চুজ করব কি করে। আমি কি 2200 মিলিঅ্যাম্পসের 3 সেল ব্যাটারি নিব, না 1300 মিলিঅ্যাম্পসের 3 সেল ব্যাটারি নিব, না আমি এই বিশাল সাইজের একটা ব্যাটারি নিয়ে নিব? এটাও ডিপেন্ড করবে হচ্ছে আমার ফ্লাইট টাইমের উপর। তো আমি স্বভাবতই আমার উইং লোড, পে লোড ক্যাপাসিটি, যে আমার উইংটা কি সেই পরিমাণ ওয়েট ক্যারি করার মতো অ্যাবিলিটি আছে কিনা, সেটা আমাকে দেখে নিতে হবে। এগুলো আমাদের বিভিন্ন আলাদা আলাদা এপিসোডে আমরা মানে কনস্ট্রাকশন রেডি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, যেখানে আমাদের মানে একটা প্লেনে কতটুকু উইং স্প্যান থাকলে কতটুকু উইং লোড নিতে পারবে। তো প্রথমে আসি, যেহেতু আমরা এই মুহাদ্দেস ওয়ান নিয়েই সবচেয়ে বেশি চর্চা করি, তো খুব ছোট্ট একটা প্লেন, সেই ছোটো প্লেনে দেখা যায় যে আমি স্বভাবতই 2200 মিলিঅ্যাম্পসের ব্যাটারিটা দেই না। কেন দেই না? কারণ এটার ওয়েটটা বেড়ে যায়। এখানে আমাদের ওয়েটের একটা ফ্যাক্ট থাকে, যে ওয়েটটাকে কম রাখার চেষ্টা করি। তো দ্যাটস ওয়াই আমরা 1300 মিলিঅ্যাম্পস আওয়ারের 3 সেলের একটা ব্যাটারি ইউজ করি, এবং সেই সাথে একটা ছোট মোটর ইউজ করা হয়। ছোট মোটরের ক্ষেত্রে যদি আমি প্রপ ছোট দিই, তাহলে আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমার কেভি বেশি থাকবে, ওয়াট পরিমিত থাকবে। তো এটা আমাদের মোরলেস একটা 1 কেজি ঠিক না, 600 গ্রাম 700 গ্রাম হয়। এই 700 গ্রামের জন্য আমি আমার আইডিয়াল সিচুয়েশনে ইউজ করি সাধারণত একটা 150 ওয়াটের মোটর। এই 150 ওয়াটের মোটর ক্যান বি 1000 কেভি এর মধ্যে হতে পারে। 1000 কেভি এর হলে আপনার প্রপটা বড় হয়ে যাচ্ছে, দেখতে অড দেখা যায়। যদি আমি সেক্ষেত্রে 2200 কেভি এ নিই, তাহলে আমার প্রপটা ছোট হয়ে আসবে এবং ফ্লাইট টাইমটা একটু কমে যাবে, কারণ কেভি এ বাড়লে আমার ফ্লাইট টাইম কমতে থাকে।
আমরা এখানে কিছু চার্ট দেখতে পাচ্ছি ফ্লাইংয়ের জন্য কিছু রুলস, যে ডাটাগুলো আমি নিয়েছি আসলে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের আরসি গ্রুপ থেকে। তো এখানে আমি কিছু জিনিস প্রথমে আমি একটু ব্যাখ্যা করি, তারপর কি আসে যে আমাদের এই যে এখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে বলা হয়েছে ডন্ট অ্যাজ এ টেক অফ ওয়েট বা টেক অফ ওয়াট। একটা ফ্লাইং মেশিনকে আমি যখন ফ্লাই করাচ্ছি, সে যখন আকাশে উঠে যাচ্ছে, এখন আমার ফ্লাইটের সময় আছে, ল্যান্ডিং অ্যান্ড টেক অফ ইজ টোটালি ডিফারেন্ট থিংস। টেক অফের সময় আমার থ্রাস্ট একটু সাধারণত অলওয়েজ বেশি লাগে, তো সেই থ্রাস্টটা এখানে আমি ক্যালকুলেট করছি না, ওটা আমি আরেক পার্টে আরও ডিসক্রাইব করছি। এটা হচ্ছে আমার একটা মিনিমাম লেভেল ফ্লাইট, যে খুব গ্লাইডার টাইপের প্লেন বানাতে চায়, অনেক বড় উইং, ভেরি লং উইং এবং খুবই ইজি টু স্মুথলি ফ্লাই, যেখানে জেন্টেল উইন্ড আছে, অর্থাৎ কোনো গাস্টি উইন্ড বা উইন্ডি ডেতে এই টাইপের কনফিগারেশনে ফ্লাইট দেওয়াটা খুব ডিফিকাল্ট। যেটা হচ্ছে 25 পার এলবি, অর্থাৎ 1 পাউন্ডে 25 ওয়াট দরকার একটা মিনিমাম লেভেল ফ্লাইটের জন্য, এর নিচে হয় না। এটা হচ্ছে আপনার খুব বড় উইংয়ের জন্য, খুব এফিশিয়েন্ট গ্লাইডারের জন্য। এরপর আসতেছি যেটা আমরা নর্মালি আসি 50 ওয়াট পার এলবি ফর ট্রেনারের জন্য। মানে আমরা সাধারণত দেখা যায় যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা এখনও ট্রেনার মডেল নিয়েই খুব বেশি ফ্লাই করার চেষ্টা করি, কারণ ট্রেনার মডেলগুলো বানানো একটু কমপ্লেক্স হলেও উড়ানোটা অনেক ইজি। এবং আমাদের দেশে সাধারণত এই যে শীতকালে ফ্লাইংয়ের জন্য ট্রেনার মডেলের চেয়ে কোনো আসলে বিকল্প নাই, বা শুরুটা আমাদের ট্রেনার মডেল দিয়ে করা উচিত অন্য মডেলের যাওয়ার চেয়ে। তো সেইগুলোর লেভেল ফ্লাইটের জন্য আমার 50 ওয়াট পার এলবি ট্রেনার মডেল থাকছে। তারপর যদি স্পোর্টস প্লেন বলতে বোঝাচ্ছি আমি ফ্লাই করব, ফ্লাইংয়ের মাঝখানে হয়তো এটার মধ্যে এফপিভি থাকবে, আরও কিছু থাকবে, সেই ওয়েটটা ক্যারি করার জন্য সেটার জন্য আমি 75 ওয়াট হচ্ছে স্পোর্টস প্লেন। 100 ওয়াট পার এলবি হচ্ছে অ্যারোবেটিক, যারা বিভিন্ন ধরনের অ্যারোবেটিক স্টান্ট করতে চায়, স্ক্রু, তারপর লুপ, রোল, এই জাতীয় জিনিসগুলো প্লেন দিয়ে দিতে চায়, তখন তাদের জন্য 100 ওয়াট পার এলবি ফ্লাইট টাইম পাওয়ার প্ল্যান্ট লাগবে, সেটা হচ্ছে এয়ার ফ্লাইংয়ের জন্য। এবার আসতেছে 150 ওয়াট পার এলবি, এটা হচ্ছে 3D প্লেনের জন্য। এই 3D প্লেন হচ্ছে অনেকটা এরকম যে আমি এখানে দাঁড়িয়ে আছি, প্লেনটাকে আমি কোবরা স্ট্যান্ড করাবো, কোবরা স্ট্যান্ড করানোর জন্য আমার ওই লেভেলের মানে পাওয়ার প্ল্যান্ট লাগবে। আর 200 ওয়াট পার এলবি, এটা হচ্ছে ভেরি হাই স্পিড প্লেনের জন্য। এখানে আবার একটা কথা আছে, এই সবগুলোকে আমি ধরে নিচ্ছি যে আপনি করসপন্ডিং ডিজাইন করতে পারেন বলেই সেই পাওয়ার প্ল্যান্টটা তৈরি করতে পারেন। এবার আসেন, সাধারণত দেখা যায় বিভিন্ন সময় আমরা ফ্লাইংয়ের সময় দেখা যায় যে আমরা ওভার পাওয়ার রাখি। অনেকেই কোশ্চেন করে ওভার পাওয়ার রাখবো না আন্ডার পাওয়ার রাখবো। এখন এই জিনিসটা আসলে ডিপেন্ড করে আপনার ফ্লাইং স্কিলের উপর। অনেকে আছে ওভার পাওয়ার রাখলে সুবিধা হয়। ওভার পাওয়ারের কিছু ফ্যাসিলিটিস আমি বলি, যেমন হচ্ছে এই আমরা ম্যাক্সিমাম ডিসেম্বর থেকে জানুয়ারি এই 2টা মাস আমাদের দেশে কোনো উইন্ড তেমন একটা থাকে না, তো ওখানে আমরা ইজিলি ফ্লাই করতে পারি। কিন্তু যখন ফেব্রুয়ারি মার্চের দিকে আপনার বর্ষাকালে উইন্ড চলে আসে, তখন ফ্লাই করার জন্য আপনার ডেফিনেটলি পাওয়ারফুল কিছু দরকার। তো ওভার পাওয়ার রাখলে আপনি সেই ওভার পাওয়ারের ফ্যাসিলিটি তখন পেতে পারবেন, যে একটা গাস্টি উইন্ডে আপনার বা কোনো একটা উইন্ডের সিচুয়েশনের মধ্যে পড়লো, আপনি টেনে নিয়ে প্লেনটাকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি এটা নর্মাল পাওয়ার হয়, ক্র্যাশ করা ছাড়া আপনার কোনো ওয়ে থাকবে না যদি প্লেনটাকে ফিরে পেতে চান। অ্যান্ড নেক্সট থিং আসছেন যেটা হচ্ছে ওভার পাওয়ারের মানে অনেকে বলে থাকে তাহলে আমার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। তো আপনার কোনো দরকার নাই ওভার পাওয়ারের ক্ষেত্রে আপনার কোনো দরকার নাই যে আপনি সবসময় থ্রটল 70% রাখবেন। যেমন আমি আমার কিছু প্লেনে 20% থ্রটলে টেক অফ করাই এবং প্রায় 15% থ্রটলে সে নর্মালি গ্লাইড করে। তো আপনি এখানেও এটা করতে পারেন, আপনাকে 70% থ্রটলে অলওয়েজ রাখতে হবে তা না, থ্রটল বেশি দিবেন ব্যাটারি বেশি খাবে। এটা হচ্ছে একটা কমন থামস রুল। তো সাধারণত দেখা যায় এই 25 এলবি বা এইটা ট্রেনার মডেলের জন্য 50 ওয়াট পার এলবি, একটা মানে ট্রেনার মডেলের ওয়েট ব্যাটারি সব কিছু মিলিয়ে 1 কেজির মতো হয়ে যায়। তাহলে সেখানে অ্যাকচুয়ালি কি আমরা 100 ওয়াটের কোনো একটা মোটর ইউজ করব? অ্যাকচুয়ালি আমি প্রেফার করি হচ্ছে একটু পাওয়ারফুল মোটর রাখা। তো আমার কালেকশানে যে মোটরগুলো থাকে একদম ছোট মোটরগুলো ছাড়া সবগুলো আমি 200 থেকে 250 ওয়াটের উপরে রাখি। এটার কারণটা হচ্ছে আমার কিছু ব্যাকআপে থাকা। মোটরের যদি আমি সবসময় ফুল পারফরমেন্সটা ইউজ করে থাকি তাহলে মোটরের আয়ুষ্কাল কমতে থাকে। তো বেটার টু বাই এ গুড মোটর
and then work with that in small throttle, then it will save your motor and as well as your ESC and other things. এবার আসি আমরা একটা মোটরের নরমালি যদি ওয়াট দেওয়া না থাকে তাহলে কিভাবে মাপবো সেটা ওয়াটে। আপনারা যদি মোটর কিনতে চান দেখবেন অনেক স্পেসিফিকেশনে ওয়াট দেওয়া থাকে, ওয়াট দেওয়া থাকলে তো দ্যাটস ভেরি গুড, বাট ওয়াট যদি দেওয়া না থাকে তাহলে দেখবেন এর জন্য রিকমেন্ডেড ইএসসি এবং রিকমেন্ডেড ব্যাটারি দেওয়া আছে। সে যদি বলা থাকে 3 to 4 সেল তাহলে হচ্ছে আপনার 4 সেলে আসতেছে 16 ভোল্ট বা 18 ভোল্টের মতো, 16 থেকে 18 ভোল্টের মতো। তো 18 ভোল্টেজ আর অ্যাম্পিয়ার আপনাকে যেটা রিকমেন্ডেড করতেছে লাইক দ্যাট, যদি আপনাকে সে অ্যাম্পিয়ার রিকমেন্ড করে যে 20 অ্যাম্পিয়ার ইএসসি তাহলে 18 ভোল্টেজ ইন্টু 20 এই টোটালটা মিলিয়ে হবে আপনার ওয়াটেজ। এখানে ইলেকট্রিক্যাল সাইডের লোকেরা আমার এই ফর্মুলাটাতে একটু ভুল ধরতে পারে যে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ কেন লিখলাম, এটা আসলে অ্যাকচুয়ালি কারেন্ট ইন্টু ভোল্টেজ হবে। কিন্তু আমাদের আরসি হবিজদের মধ্যে অনেকেই নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন, তো তাদের বোঝার স্বার্থে এই অ্যাম্পিয়ারটা হচ্ছে আমাদের ইএসসির গায়ের অ্যাম্পিয়ার যেটা রিকমেন্ড করা থাকে, সেই সাথে ভোল্টেজ। এবং আরেকটা জিনিস হচ্ছে ওয়াটেজের পারফরমেন্সটা কিন্তু আর আপনার কাছে আসবে সেটা হচ্ছে আপনার প্রপ সাইজের উপর। অ্যাকুরেট প্রপ সাইজে আপনার অ্যাকুরেট থ্রাস্ট আসতে হবে, অ্যাকুরেট থ্রাস্টের উপর ডিপেন্ড করে আপনার এই অ্যাম্পিয়ারটাও আসবে। যেমন আপনি যদি মোটরটাকে নো লোডে মানে কোনো প্রপ না দিয়ে বা কোনো লোড না দিয়ে যদি তাকে ঘুরান তাহলে দেখবেন সে ম্যাক্সিমাম 5 থেকে, যদি তার 30 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম থেকে থাকে তাহলে সে ম্যাক্সিমাম 5 থেকে 10 অ্যাম্পিয়ার টানবে, বাকিটুকু টানবে না। তো আপনার প্রপার লোড দিয়ে আপনার অ্যাম্পিয়ার রেটিংটা বের করতে হবে। নর্মালি আমরা ওয়াট মিটার দিয়ে অ্যাম্পিয়ার রেটিংটা বের করি আর ভোল্টেজটা থাকে হচ্ছে আমার মানে ব্যাটারি ভোল্টেজের সাথে, তো সেখান থেকে আমি ক্যালকুলেট করে আমি অ্যাকচুয়ালি এটা ওয়াট ক্যালকুলেট করতে পারি। এবার আসি আমরা পাওয়ার প্ল্যান্টের টোটাল সেট আপে আসলাম, সার্ভো টার্বো সব কিছু আমরা, সার্ভো মোটর ইএসসি সব কিছু বুঝলাম। কিন্তু যখন আমরা এফপিভি লাইটেনিং এই জিনিসগুলো যখন কানেক্ট করব তখন কি হবে? তো অনেকেই আছেন যেটা করে সেটা হচ্ছে এডিশনাল ব্যাটারি অ্যাড করেন। এডিশনাল ব্যাটারি অ্যাড করার সুবিধা এবং অসুবিধা দুইটিই আছে। সুবিধাটা হচ্ছে যদি কোনো কারণে আপনার মেইন রোটর বা মেইন মোটরের কোনো পার্ট কাজ না করে তাহলেও আপনার এফপিভিটা কাজ করবে। আর অসুবিধাটা হচ্ছে আপনার একটা অতিরিক্ত ওয়েট চলে আসলো, যে ওয়েটটা আপনার প্লেনের জন্য ক্ষতিকর। ক্ষতিকর শব্দটা এইভাবে না বলে বলা উচিত খুবই এক্সপেন্সিভ একটা জিনিস, কারণ প্লেনের ক্ষেত্রে বলা হয় আকাশে ওয়েট 1 গ্রাম, এটা অনেক কস্ট ইফেক্টিভ, মানে এটা আপনাকে কোনো অনেক কস্টলি তৈরি করে, কস্ট বাড়িয়ে দেয়। তো এই জিনিসগুলো আমাদের একটু অ্যাভয়েড করতে হবে। তো আমরা সেখানে হচ্ছে কি এখনকার যে এফপিভিগুলো থাকে এটা হচ্ছে ব্যাটারির যে ব্যালেন্সার পোর্টটা থাকে লাইক দ্যাট, এই পোর্টটার মতো করে এই পোর্টটা থেকে আমি কানেকশন দিতে পারি। নর্মালি আমার ইএসসি বা এই মোটরগুলো সাধারণত এখান থেকে কানেক্টেড হয়, তো এটার মাধ্যমে আমি ওই পোর্টটা কানেক্ট দিতে পারি। এতে হচ্ছে কি আমার একই ব্যাটারি থেকে ট্রান্সমিটার, এফপিভি ট্রান্সমিটারের জন্য যাচ্ছে। আবার অনেকে আছে প্লেনে লাইট লাগাচ্ছে, সেই লাইটগুলো চেষ্টা করবেন এলইডি টাইপের ছোট লাইট লাগানোর জন্য। ওখানে এমন কিছু দিবেন না যেটা আপনার হিট প্রডিউস করে। হিট প্রডিউস করলে দেখা যায় যে আমাদের ড্যাপ্রন বা সোলার যেসব প্লেনগুলো থাকে বা প্লাস্টিকের যে প্লেনগুলো থাকে সেগুলো গলে যেতে পারে। আবার কথা হচ্ছে যে লাইটগুলোর প্রপার স্থানে কানেক্টেড করা, সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এই পার্টটা হচ্ছে আমাদের এই পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে আপনাদের যদি মানে আপনাদের আরও কিছু জানার থাকতে পারে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউবের নিচে কমেন্ট করুন। অন দ্য আদার্স হ্যান্ড পাওয়ার প্ল্যান্টেরটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি পাওয়ার প্ল্যান্টের জন্য অবশ্যই অলওয়েজ কোয়ালিটি প্রোডাক্ট কিনবেন। আপনার আজকের একটা ব্যাটারি হয়তো আপনি ভালো একটা ব্যাটারি সেফ ফ্লাইংয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি একটা ভালো মোটর কেনা। যদিও প্রপ ভেঙে যায় তথাপি আমি বলবো একটা এফিশিয়েন্ট প্রপ কেনা, কারণ এফিশিয়েন্ট প্রপ আপনাকে থ্রাস্ট দিবে। এখন যদি থ্রাস্টের কথা আসি তো আমাদের দুটো ডিফারেন্ট স্টেজ আছে। তো যেহেতু আমি খুব বেশি প্রপেলারের সাইডে এখন কিছু বলবো না, আমি জাস্ট বলে রাখি যে আমাদের দুটো থ্রাস্ট মেইনলি কাজ করে, একটা হচ্ছে স্ট্যাটিক থ্রাস্ট আর একটা হচ্ছে ডায়নামিক থ্রাস্ট। স্ট্যাটিক থ্রাস্ট আপনার প্লেনটাকে স্ট্যাটিক পজিশন থেকে মুভ করায়, অর্থাৎ আমরা যখন টেক অফ করি তখন স্ট্যাটিক থ্রাস্টটা খুব বেশি হওয়া ইম্পর্টেন্ট। সেই জন্যই অনেকে হাই পিচের প্রপেলার কেনে,
কিন্তু হাই পিচের প্রপেলার আপনার আবার মানে আকাশে ইন দ্য ইয়ার থ্রাস্ট বেশি দিতে পারবে না, ওখানে আবার ডাইনামিক থ্রাস্টটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আবার ওখানে পিচটা কম্পারেটিভলি কমায় দিতে হয়। তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী এপিসোডগুলোতে আপনাদেরকে নিয়ে সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।